বাংলা মুভিজ সাগা প্রেজেন্টিং ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। এই গল্পের শুরুতে দেখা যায় আর্কটিকের বরফের নিচে বিজ্ঞানীরা অনেক পুরনো একটি এয়ারক্রাফট খুঁজে পায়, আর এর ভিতর ছিল ক্যাপ্টেন আমেরিকার শিল্ড। এখান থেকে কাহিনী 1942 সালে চলে যায়, যেখানে অ্যাডলফ হিটলারের ঘনিষ্ঠ ব্যক্তি, যার নাম জোহান হিটলার এর জন্য অস্ত্র বানায়। তার সাথে সে হাইড্রা টেররিস্ট গ্রুপের কমান্ডার ছিল। সে তার দলবল নিয়ে চার্চে যায়, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খুঁজছিল। জোহানের ইতিহাস এমনকি আধ্যাত্মিক শক্তিরও জ্ঞান ছিল। এখানে সে যে জিনিসটা খুঁজছিল সেটা পেয়ে যায়, কিন্তু সে বুঝে ফেলে এটা নকল ছিল। ও চার্চের ফাদারকে এর সম্পর্কে জিজ্ঞাসা করলে ফাদার তাকে বলে, তুমি যেটা খুঁজছো সেটার যোগ্য তুমি না, তুমি এটার পাওয়ার কন্ট্রোল করতে পারবে না, এমনকি তোমার মতলবও ভালো না। জোহান চারপাশে ভালো করে খুঁজে তখনই সে একটা বাটন দেখতে পায় এবং তাতে চাপ দেয়। তাতে একটি বাক্স বেরিয়ে আসে। বাক্সটি খুললে তা থেকে নীল রঙের আলো বের হয়। আসলে এটার ভিতর টেসারেক্ট ছিল। এটি এমন একটি বস্তু ছিল যেটার ভিতর দৈবিক শক্তি ছিল। জোয়ান ফাদারকে মেরে টেসারেক্ট নিয়ে ওইখান থেকে চলে যায়। কাহিনী এখান থেকে 1 বছর সামনে 1943-এ যায়, যেখানে স্টিভ রজার্স নামে এক ছেলেকে দেখানো হয়, যে সেনাবাহিনীতে ভর্তি হয়ে নিজের দেশের জন্য কিছু করতে চায়। সে সেনাবাহিনীতে যতবার ভর্তি হতে যায় ততবার সে রিজেক্ট হয়, কারণ ওর অনেক শারীরিক সমস্যা ছিল। এটা নিয়ে সে চিন্তিত ছিল। কিছুদিন পর সে তার বন্ধু বাকির সাথে দেখা করতে যায়, যে সেনাবাহিনীতে ছিল। বাকি তাকে একটি মেলায় নিয়ে যায়, যেখানে ভবিষ্যতের জিনিসের প্রদর্শনী ছিল। এখানে আমরা হাওয়ার্ড স্টার্ককে দেখি, যে টনি স্টার্ক অর্থাৎ আয়রন ম্যানের বাবা। এখানে স্টিভ আর্মিতে ভর্তির বিজ্ঞপ্তি দেখে সেখানে চলে যায়। বাকিও তার পিছনে পিছনে আসে। বাকি তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি অনেকবার রিজেক্ট হয়েছ, আর চেষ্টা করো না। স্টিভ তখন বলল, আমাদের দেশের সৈনিকরা তাদের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য লড়তেছে, নিজেদের প্রাণ উৎসর্গ করতেছে। আমিও আমার দেশের জন্য কিছু করতে চাই। ওইখানে একজন বিজ্ঞানী, যার নাম আব্রাহাম, সে স্টিভের কথাগুলো শুনছিল। এরপর স্টিভ রজার্স মেডিকেলের জন্য ভিতরে যায়। তখন নার্স এসে ডাক্তারকে বলে, স্টিভ রজার্স আরও অনেকবার এসেছিল, সে বারবার মেডিকেলে উত্তীর্ণ হয় না। ডাক্তার তখন চলে যায়। স্টিভ বুঝতে পারে সে আরও একবার রিজেক্ট হয়ে গেছে। তখন এইখানে আব্রাহাম নামের ওই বিজ্ঞানী আসে, যে স্টিভ আর বাকির কথাগুলো শুনছিল। সে স্টিভকে বলে সে আর্মির সায়েন্স প্রজেক্টের কাজ করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি নাজিদের মারতে চাও? স্টিভ বলে তার দাদাগিরি পছন্দ নয়, আমি আমার দেশকে রক্ষা করতে চাই। স্টিভ ডক্টর আব্রাহামকে নিজের সম্পর্কে কিছু মিথ্যা কথা বলে। তখন ডক্টর তাকে তার সম্পর্কে সব সত্যি কথা বলতে বলে, তাহলে সে তাকে সাহায্য করবে। স্টিভ তাকে বলে তার বাড়ি ব্রুকলিনে। সে আর্মিতে ভর্তি হতে 5 বার চেষ্টা করে। ডক্টর আব্রাহাম তাকে মেডিকেলে পাশ করে দেয় এবং স্টিভ একজন সৈনিক হয়ে যায়। ট্রেনিংয়ে স্টিভ তার মেডিকেল সমস্যার কারণে সকল কর্মকাণ্ডে লাস্ট হয়। একদিন সবার ট্রেনিং চলছিল, তখন ডক্টর আব্রাহাম এসে কর্নেলকে বলে সে সুপার সোলজার প্রোগ্রামের জন্য স্টিভ রজার্সকে বাছাই করেছেন। কর্নেল অবাক হয়ে বলল, আমরা এর হাতে সুই ঢুকাই, তাহলে সুই তার হাত ছিঁড়ে বের হয়ে যাবে। সবার থেকে দুর্বল সে। এই কাজের জন্য আমার কাছে একজন সৈনিক আছে যে সবার থেকে শক্তিশালী। ডক্টর আব্রাহাম বলে, আমার শুধু শারীরিক শক্তিসম্পন্ন ব্যক্তি চাই না। তারপর কর্নেল একটি নকল গ্রেনেড নেন এবং সব সৈনিকের মাঝখানে ছুঁড়ে মারেন। সকল সৈনিক তার পাশে ছুটতে লাগলো, কিন্তু স্টিভ রজার্স তার সঙ্গীদের বাঁচানোর জন্য গ্রেনেডের উপর শুয়ে পড়ে। তখন সবাই বুঝতে পারলো স্টিভ রজার্স এই প্রোগ্রামের জন্য উপযুক্ত। অন্যদিকে জোহান তার বিজ্ঞানীদের সহায়তায় গবেষণা করে একটি মেশিন বানিয়েছে। মেশিনের সাথে টেসারেক্টকে জুড়ে দিয়েছে, যেটা মেশিনকে অনেক শক্তি যোগায়। এটা দেখে জোহান খুশি হয়ে বলল, এর সাহায্যে সে জাহাজে অনেক শক্তি যোগাতে পারবে এবং যুদ্ধের পরিণতি পুরোপুরি বদলে যাবে। অন্যদিকে প্যাগি কার্টার, যে স্টিভ রজার্সের সিনিয়র, তাকে ব্রুকলিন নিয়ে যায়। সেখানে ডক্টর আব্রাহামও ছিল। সেখানে সুপার সোলজার্স তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে হাওয়ার্ড স্টার্কও ছিলেন, যিনি এই প্রজেক্টের জন্য মেশিন তৈরি করেছিলেন। স্টিভ রজার্সের শরীরে সিরাম প্রবেশ করিয়ে তাকে হাওয়ার্ড স্টার্কের তৈরি মেশিনে প্রবেশ করানো হয়। তার শরীরের উপর বিটা রশ্মি ছাড়া হয়। আস্তে আস্তে পরিমাণ বাড়ানো হয়। যখন 70%-এ পৌঁছায় তখন মেশিন থেকে স্ফুলিঙ্গ বের হওয়া শুরু হয়। ডক্টর আব্রাহাম মেশিন বন্ধ করতে চান। তখন স্টিভ ভিতর থেকে বলল বন্ধ না করতে, সে এটা সহ্য করতে পারছে। এরপর হাওয়ার্ড স্টার্ক মেশিনকে 100%-এ নিয়ে যায়। তারপর মেশিন খুলে স্টিভকে বের করা হয়। তখন সে একদম বদলে যায়। প্রথমে সে একজন দুর্বল ব্যক্তি ছিল, এখন সে বলিষ্ঠ হয়ে ওঠে। তাদের সুপার সোলজার প্রোগ্রাম সফল হয়। তখন সেখানে থাকা এক লোক, যে জোহানের জন্য কাজ করত, একটা ব্লাস্ট করে এবং সিরামের শেষ টিউব তার সাথে নিয়ে যায়।
এবং যেতে যেতে সে ডক্টর এব্রাহামকে গুলি করে মেরে ফেলে। এরপর স্টিভ রজার্স এই ব্যক্তির পিছু নেয়, যেখানে দৌড়াতে তার কষ্ট হতো সেখানে সে গাড়ি থেকে ফার্স্ট দৌড়াচ্ছিল। স্টিভ ওই লোকটিকে ধরে ফেলে, কিন্তু সিরামের টিউবটি ভেঙে যায়। লোকটাকে স্টিভ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এর আগে লোকটি সায়ানাইড খেয়ে ফেলে। মরার আগে সে বলে জয় হাইড্রা। হাইড্রা হিটলারের টেররিস্ট অর্গানাইজেশন, যেটার কমান্ডার ছিল জোহান। এখানে জোহানকে দেখানো হয় যে টেসারেক্টের সাহায্যে অনেক শক্তিশালী অস্ত্র তৈরি করেছে এবং হিটলারের কিছু খাস লোককে মেরে ফেলে, কারণ সে হাইড্রার লিডার হতে চায়। অন্যদিকে প্যাগি কার্টার স্টিভকে বলে ডক্টর এব্রাহাম ছাড়া সিরাম তৈরি করা অসম্ভব। হোয়াইট স্টার্ক তার কর্নেল ও সিনিয়রদের বলে সে জানে না সিরাম কিভাবে মানুষের উপর কাজ করে। এরা আর সুপার সোলজার্স বানাতে পারবে না। এদের কাছে প্রথম ও একমাত্র সুপার সোলজার স্টিভ রজার্স। স্টিভ যেভাবে জোহানের লোককে ধরল তাতে সে লোকেদের মাঝে ফেমাস হয়ে গেছে। নিউজ পেপারে তার ছবি ছাপা হয়। তখন তার সিনিয়ররা তাকে দেশে সহায়তা করার উপায় বলে দিল। তারপর দেখানো হয় স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকার ড্রেস পরে বিভিন্ন অনুষ্ঠান করছে এবং জনগণের কাছে আর্থিক অনুদান চাচ্ছে, যাতে করে যুদ্ধের জন্য হাতিয়ার, গোলা বারুদ কেনা যায়। কিন্তু এই কাজ স্টিভের পছন্দ ছিল না। তারপর তাকে অন্য জায়গায় পাঠানো হয়, যেখানে সেনাদের ঘাঁটি ছিল। সেনারা স্টিভের উপর হাসাহাসি করে, কারণ সে একজন নর্তকী ছাড়া কিছুই ছিল না। এতে স্টিভ অনেক দুঃখ পায়, কারণ সে একজন সুপার সোলজার হতে চেয়েছিল। অনুষ্ঠানের পর প্যাগি কার্টার তার কাছে আসে এবং তার থেকে সে জানতে পারে তার বন্ধু বাকি যে সেনাঘাঁটিতে ছিল সেখানে অ্যাটাক করে হাইড্রা অনেককে মেরে ফেলে এবং বাকিদের হাইড্রা তাদের সাথে নিয়ে যায়। স্টিভ তার সিনিয়রের সাথে কথা বলে, সিনিয়র বলে তারা এখন ওইখানে হামলা করতে পারবে না। হাইড্রার কাছে অনেক শক্তিশালী অস্ত্র আছে, আক্রমণ করলে আমাদের অনেক সৈন্য হারাবো। স্টিভ বাকিকে বাঁচানোর জন্য প্যাগির সাহায্যে প্লেনে করে ওই জায়গায় পৌঁছায়। সে ওইখানে গিয়ে দেখে হাইড্রার ল্যাবে অনেক অত্যাধুনিক হাতিয়ার আছে, যেগুলো টেসারেক্টের পাওয়ারের সাহায্যে চলে। ক্যাপ্টেন আমেরিকা মানে স্টিভ রজার্স সকল সৈন্যদের ছাড়িয়ে নিয়ে আসে এবং বাকিকে খোঁজা শুরু করে। সে বাকিকে ভিতরে পায়, যেখানে তার শরীরের উপর নানা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। যখন সে বাকিকে নিয়ে বের হতে লাগলো, তার সামনে জোহান চলে আসে এবং তার চেহারার থেকে মাস্ক খুলে ফেলে। যখন সে তার মাস্ক খুলে, তখন দেখা যায় তার মাথা শুধু লাল হাড় এবং তার নাম ছিল রেড স্কাল। আসলে সে আগে ডক্টর এব্রাহিমের সাথে কাজ করত। যখন তাদের সিরাম পুরোপুরি তৈরি হয়নি, সে সেটা নিজের শরীরে প্রয়োগ করে। ফলে সে শক্তি অর্জন করলেও এর সাইড ইফেক্টে তার মাথা লাল হাড়ে পরিণত হয়। রেড স্কাল মানে যখন তার বৈজ্ঞানিকদের সাথে ওইখান থেকে বেরিয়ে যায়, তখন ক্যাপ্টেন আমেরিকা বাকিকে ও তার বাকি সাথীদের নিয়ে আবার ক্যাম্পে চলে যায়। তার এই কাজে কর্নেল অনেক খুশি হয়। স্টিভ রজার্স প্যাগি কার্টারকে বলে সে হাইড্রার আড্ডায় কিছু ম্যাপ দেখেছে যেখানে তারা অস্ত্র বানায়, আমি সেখানে হামলা করতে চাই। সে কর্নেলের কাছে গিয়ে বলে সে আবারও ওই টিমকে নিয়ে, যাদেরকে সে ছাড়িয়ে আনলো, তাদের নিয়ে হাইড্রার বেসে আক্রমণ করবে। এরপর সে হোয়াইট স্টার্কের কাছে যায়। হোয়াইট স্টার্ক তার জন্য একটি বিশেষ শিল্ড বানায়, কিন্তু স্টিভের অন্য একটি শিল্ড পছন্দ হয়। হোয়াইট স্টার্ক বলে এটি একটি রেয়ার ধাতু দিয়ে তৈরি, যার নাম ভাইব্রেনিয়াম। এটি সবচেয়ে মজবুত ধাতু। ক্যাপ্টেন আমেরিকা তার সাথীদের নিয়ে হাইড্রার অনেক আড্ডা ধ্বংস করে দেয়। ক্যাপ্টেন আমেরিকা আর প্যাগি কার্টার একজন আরেকজনকে পছন্দ করে। ক্যাপ্টেন আমেরিকা তার খাস লোকদের নিয়ে জোহানের বায়োকেমিস্ট ডক্টর জোলাকে ধরতে যায়। ও ট্রেন দিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন আমেরিকা তার সাথীদের নিয়ে ট্রেনে প্রবেশ করে এবং ডক্টর জোলাকে ধরে ফেলে। তখন তার বন্ধু বাকি নিচে আটকা পড়ে। ক্যাপ্টেন আমেরিকা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে নিচে খাদে পড়ে যায়। ডক্টর জোলাকে জিজ্ঞাসাবাদ করার পর সে বলে জোহান শীঘ্রই দুনিয়ার বড় বড় শহরকে বোমা দিয়ে উড়িয়ে দিবে। ক্যাপ্টেন আমেরিকা তার সাথীদের নিয়ে হাইড্রার গোপন আস্তানায় হামলা করলে স্কাল জোহান হাতিয়ার ও টেসারেক্ট নিয়ে বিমানে চড়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা প্যাগি কার্টারের সহায়তায় ওই প্লেনে চড়ে যায়। তখন রেড স্কাল ও ক্যাপ্টেন আমেরিকার মধ্যে লড়াই চলে। এক পর্যায়ে ক্যাপ্টেন আমেরিকা তার শিল্ড ছুঁড়ে মারলে তার টেসারেক্টের উপর পড়ে এবং মেশিন থেকে এটি বেরিয়ে যায়। রেড স্কাল এটি হাতে নিয়ে নেয়, কিন্তু সে তার শক্তি সহ্য করতে পারছিল না। টেসারেক্টের শক্তির সাহায্যে স্পেসে একটি ওয়ার্ম হোল খুলে যায়, যেটার ভিতর রেড স্কাল চলে যায় এবং টেসারেক্ট বিমানে পড়ে থাকে। কিন্তু এটার পাওয়ার এত বেশি যে এটি বিমানকে গলিয়ে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা প্লেন কন্ট্রোল করতে পারছিল না। সে প্যাগি কার্টারকে ফোন করলো এবং বলল প্লেনটি নিউ ইয়র্কের দিকে যাচ্ছে, এটাকে ক্র্যাশ করা ছাড়া আর উপায় নেই। প্যাগি কার্টার তাকে নিষেধ করে, কারণ সে তাকে ভালোবাসে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তার দেশের লোকেদের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করে দেয় এবং আর্কটিক অঞ্চলের প্লেন ক্র্যাশ করে দেয়। ফলে প্লেন বরফের নিচে ডুবে যায়। হোয়াইট স্টার্ক টেসারেক্টটি খুঁজে পেলেও ক্যাপ্টেন আমেরিকাকে খুঁজে পাননি। তারপর জার্মানি হেরে যায় এবং ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে যায়। কাহিনী আবার বর্তমানে আসে, যেখানে ক্যাপ্টেন আমেরিকা চোখ খুলে দেখে সে একটি হাসপাতালে। তার কাছে একজন নার্স আসলে সে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা। সে তাকে বলে এটা নিউ ইয়র্কের একটি হাসপাতাল।
ক্যাপ্টেন আমেরিকার তার উপর সন্দেহ হয়, কারণ রেডিওতে যে ম্যাচ চলছিল সেটা ছিল 1941 সালের। ক্যাপ্টেন আমেরিকার প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল 1945 সালে। সে সেখান থেকে পালিয়ে যায়। সে যখন নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে আসে, সে দেখতে পেল পুরো দুনিয়া বদলে গেছে এবং তৎক্ষণাৎ তার সামনে নিক ফিউরি আসে। নিক ফিউরি তাকে বলে তার প্লেন আজ থেকে 70 বছর আগে ক্র্যাশ হয়েছিল। 70 বছর ধরে সে বরফের নিচে চাপা ছিল এবং সে বেঁচে আছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকার কাছে আসে এবং তাকে বলে তার কাছে তার জন্য স্পেশাল মিশন আছে।